ওকে, সো আমরা আজকে কম্পারিজন পড়বো। আমাদের অ্যাডজেক্টিভ পর্যন্ত হয়ে গেছে গ্রামার লেকচারে। কম্পারিজন এখান থেকে কি কি আসতে পারে? এখান থেকে মোটামুটি সবই আসতে পারে। ফিল ইন দ্য ব্লাঙ্ক। এখান থেকে আসতে পারে ইরর ডিটেকশন, বা এখান থেকে আসতে পারে সেন্টেন্স কারেকশন। কম্পারিজনের অনেক কিছু আপনাদের বেসিক ক্লাসে পড়ানো হয়ে গেছে, এখন একটু রিভাইজ দেওয়াতে হবে। সো কম্পারিজন জিনিসটা কি তুলনা করা। হ্যাঁ? এখন এই কম্পারিজনের মধ্যে আমরা কি কি পাই, আমরা কি কিভাবে কম্পারিজন করতে পারি? অনেকভাবে আমরা কম্পারিজন করতে পারি। একে একে দেখাই। এটা কম্পারিজন হইতে পারে যে কম্পারিজন অ্যাকর্ডিং টু ডিগ্রি। কম্পারিজন অ্যাকর্ডিং টু ডিগ্রি। আচ্ছা, এটা হইতে পারে কম্পারিজন অ্যাকর্ডিং টু সিমিলারিটি, অথবা কম্পারিজন অ্যাকর্ডিং টু ডিফারেন্স। আচ্ছা, এর বাইরেও হইতে পারে ইললজিক্যাল অর লজিক্যাল কম্পারিজন। আচ্ছা, আপনি বলতে পারেন মাল্টিপল নাম্বার কম্পারিজন। আপনারা ছোটবেলায় যখন পড়ছেন তখন আপনারা শুধুমাত্র এই কম্পারিজনটা পড়ছেন। কম্পারিজন অ্যাকর্ডিং টু ডিগ্রির মধ্যে কি কি আছে? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো ডিগ্রি বাদেও আমি বাকি যেগুলো দেখালাম এই সবগুলাই মোটা থেকে একটা কম্পারিজন, এই সবগুলো কম্পারিজন এখানে আলোচনা করা হবে। তো দেখেন, একদম শুরুতে দেখেন ও বলতেছে ইকুয়াল কম্পারিজন। এখন এই যে আমরা যেটা বললাম যে কম্পারিজন অ্যাকর্ডিং টু ডিগ্রি, এর ভেতরে আমরা ইকুয়াল এবং আনইকুয়াল কম্পারিজন পাই। ইকুয়াল কম্পারিজন কোনটা? ইকুয়াল কম্পারিজন হচ্ছে পজিটিভ ডিগ্রি। এবং পজিটিভ ডিগ্রি দিয়ে সমান বোঝায়। যখন আমরা দুইটা বস্তুর মধ্যে তুলনা করি আমরা বোঝাতে চাই দুইটা বস্তুর ওই গুণটা সমান, কোনো একটা স্পেসিফিক গুণ দুইটা বস্তু বা দুইটা ব্যক্তির মধ্যে সমান। যেমন রহিম করিমের মতো লম্বা, তাহলে আমি যদি এই উচ্চতা বিচার করি তাহলে রহিমও যতটুকু লম্বা করিমও ততটুকু লম্বা। আমি বললাম যে সে আমার মতো সুন্দর, তাহলে সৌন্দর্যের বিচারে আমিও যেমন সেও তেমন। সো আমি এটাকে যদি আমরা কনভার্ট করি ইংরেজিতে, শি ইজ অ্যাজ কিউট অ্যাজ ইউ, তাহলে কিউটনেসের দিক থেকে সি আর ইউ সমান। এই জন্য আমরা এটাকে বলতেছি ইকুয়াল কম্পারিজন। যখন আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভে যাই তখন আমরা বলি যে শি ইজ কিউটার দেন ইউ, তার মানে দুইজনের মধ্যে যখন তুলনা করতেছি একজন বেশি সুন্দর একজন কম সুন্দর, তো তখন এটার ইকুয়াল থাকতেছে না, এটা আনইকুয়াল হয়ে যাচ্ছে। তো ইকুয়াল কম্পারিজন মানে হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে কি, যদি যেই দুইটা জিনিসের মধ্যে আমি তুলনা করছি এই দুইজন কোনো গুণ, কোনো দোষ বা কোনো যোগ্যতার বিচারে সমান হয়, ইকুয়াল হয়। এই জন্য আমরা এটা বলতেছি এবার ইকুয়াল কম্পারিজন। আমরা পজিটিভ ডিগ্রি কি দিয়ে চিনতে পারি? আমরা পজিটিভ ডিগ্রি চিনতে পারি এস ডট ডট এস দিয়ে। পজিটিভ ডিগ্রি আমরা চিনতে পারি এস ডট ডট এস দিয়ে। এইটা একটু মাথায় রাখবেন। এটা একটু মাথায় রাখবেন যে ব্রিটিশ ইংলিশে সো ডট ডট এস এর প্রচলন ছিল। এখন এই ব্রিটিশ ইংলিশ এইটা আর ভ্যালিড না। সো অপশনে যদি কখনো এস ডট ডট এস থাকে তাহলে অবশ্যই অ্যান্সার এস ডট ডট এস হবে। তো এইখানটাতে দেখেন আমরা বলেছি যে উইক, এই বাক্যটা উইক কারণ আমরা এখানে সো দিয়েছি, এটাকে অ্যাজ দিয়ে রিপ্লেস করতে হয়। এখন আমরা এই যে ডট ডট বলতেছি, ডট ডটের এখানে কি বসবে? এটা কি কেউ বলতে পারে না আমাকে? ডট ডটের মাঝখানে কোন পার্সোনাল স্পিচ বসবে? ডট ডটের মাঝখানে কোন পার্সোনাল স্পিচ অ্যাডজেক্টিভ। বসবে? অ্যাডজেক্টিভ। আর কি কিছু বসতে পারবে? দা সেম অ্যাজ এরকম থাকলে নাউন বসবে। দাস্তেনে যায় না আমি এখন।
দেখেন, সো ডট ডট এস, এস ডট ডট এস এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে কথা সত্য, কিন্তু অ্যাডভার্বও বসতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে কখন অ্যাডজেক্টিভ বসবে আর কখন অ্যাডভার্ব বসবে। কখন অ্যাডজেক্টিভ বসবে, কখন অ্যাডভার্ব বসবে। সো বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, এই দুইটা যদি থাকে তখন এস ডট ডট এস এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে। যদি এই বি ভার্ব এবং লিঙ্কিং ভার্ব ব্যতীত অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে, সেই ক্ষেত্রে এস ডট ডট এস এর মাঝখানে অ্যাডভার্ব বসবে। সো এইখানটাতে দেখেন, এইখানটাতে দেখেন, আমরা বলতেছি যখন ইজ তখন হয়েছে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, যখন বললাম ইজ তখন হয়েছে বিগ অ্যাডজেক্টিভ, যখন বললাম রান তখন কিন্তু আর এটা বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব না, তখন কি হয়েছে ফার্স্ট অ্যাডভার্ব। যখন আমি বলতেছি সিংস তখন কি হয়েছে ভার্ব অ্যাডভার্ব। বুঝতে পারছেন কি? বুঝছেন? কি রেসপন্স করেন না কেন আপনারা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে। সো এখন আসলে আনইকুয়াল কম্পারিজনে যদি আমি বলি, আচ্ছা আনইকুয়াল কম্পারিজনে যাওয়ার আগে একটু আগে যে বলতেছিলেন দি সেম, এখন দেখেন এই যে আমরা বললাম অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এখানে নাউনও থাকতে পারে। যদি নাউন থাকে সেক্ষেত্রে আমরা এস ডট ডট এস লিখি না, আমরা লিখি দি সেম ডট ডট এস, দি সেম ডট ডট এস। তো দেখেন আমি বলতেছিলাম যে শি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ ইউ। তো যখন অ্যাডজেক্টিভ দিলাম তখন আমরা এস ডট ডট এস দিয়েছি, কিন্তু আমি বললাম শি হ্যাজ ড্যাশ ইজ অ্যাজ ইউ। তো এখন, এখন যদি আমি বলি কি বসবে, এটা তো নাউন, এখন কিন্তু আর অ্যাজ এজ না, এখন কি শি হ্যাজ দি সেম এজ অ্যাজ ইউ। বুঝছেন? এটা বুঝছেন? জি ভাইয়া। ওকে। এখন আনইকুয়াল কম্পারিজনে আসেন। আনইকুয়াল কম্পারিজনের মধ্যে তাহলে আমরা কি কি বলতেছিলাম, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। একটু আগে আমি বলতেছিলাম যখন অ্যাজ কিউট অ্যাজ ইউ তখন দুইজনের কিউটনেস একই রকম, কিন্তু আমি যখন বলতেছি শি ইজ কিউটার দেন ইউ, তাহলে একজন বেশি কিউট একজন কম কিউট। শি ইজ দ্য কিউটেস্ট গার্ল, তাহলে তার মতন কিউট আর কেউ না, তার কিউটনেসের সমান আর কেউ না। সো এই জন্য আমরা বলতেছি কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি, এই দুইটাকে আমরা বলতেছি কি, দুইটাকে আমরা বলতেছি হচ্ছে আনইকুয়াল কম্পারিজন। এখন কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় কি? কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে দেন। এবং সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় কি? সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে দি এবং অন অফ দি, দি এবং অন অফ দি। তাহলে দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়, দি এবং অন অফ দি থাকলে সুপারলেটিভ ডিগ্রি হয়। তো কম্পারেটিভ আর সুপারলেটিভ এর ফর্ম তো আপনাদের জানা আছে, যদি জানা না থাকে ক্রিস্টোফারে যাবেন, ক্রিস্টোফারে যে ওখানে দেখবেন এই যে এইসব জিনিসপাতি দেওয়া আছে, কিউট, কিউটার, কিউটেস্ট, যেটাকে বলে হচ্ছে পজিটিভ, এটাকে কম্পারেটিভ, এটাকে সুপারলেটিভ, এগুলা যদি জানা না থাকে ক্রিস্টোফল থেকে একটু পড়ে নিতে হবে, ওই ডিগ্রির পার্টে দেখবেন এগুলো আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে যখন দেন বসে, এই দেন কিসের কম্পেয়ার করে, অ্যাডজেক্টিভের নাকি নাউনের নাকি অ্যাডভার্বের? অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্বের। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের, কখন অ্যাডজেক্টিভ আর কখন অ্যাডভার্ব, কখন অ্যাডজেক্টিভ এবং কখন অ্যাডভার্ব।
তো আমি বললাম এখানে আমি বললাম কুইকলি, কুইকার, মোর কুইকলি। এখানে কোনটা হবে? কুইকার। প্রথমত দেখেন দেন আছে, দেন থাকলে কোন ডিগ্রি হয়? দেন থাকলে কোন ডিগ্রি হয়? কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি হয়। ওকে ফাইন, সেখানটাতে কম্পারেটিভ ডিগ্রি হবে। কম্পারেটিভ ডিগ্রি যে অপশনে নাই সেগুলো বাদ। কুইক, এটা পজিটিভ ডিগ্রি বাদ। কুইকলিও পজিটিভ ডিগ্রি বাদ। এখন এই কুইকার, কুইকার কোথা থেকে আসতেছে? কুইকার, কুইকেস্ট। এবং মোর কুইকলি কোথা থেকে আসতেছে? কুইকলি, মোর কুইকলি, মোস্ট কুইকলি। সব ভালো করে বুঝেন, কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে কুইকারও অ্যাডজেক্টিভ, কুইকেস্টও অ্যাডজেক্টিভ, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে মোর কুইকলি অ্যাডভার্ব। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ বসবে না অ্যাডভার্ব বসবে? এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রশ্ন। এখন আমাকে বলেন রিয়াক্ট এটা কি কোনো বিভার্ব বা লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে কিনা? না, পড়ে না। পড়ে না। তাহলে এটা মেইন ভার্ব। সেটা যদি মেইন ভার্ব হয় তাহলে এখন বলেন কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে, মোর কুইকলি নাকি কুইকার? মোর কুইকলি। মোর কুইকলি হবে। ওকে ফাইন। এরপর আমরা তো কম্পারেটিভ ডিগ্রিতেই আছি, আরো জিনিসপাতি করাতে হবে কম্পারেটিভ ডিগ্রি। দেখেন, ধরেন আমি বললাম মোর কুইকলি মানে, ধরেন এই বাক্যটাই আমি লিখি। এখন আমাকে বলেন কোনটা হবে? দুইটা সেম না, এই যে আদার কেমিক্যালস দুইবারই হয়। একটাই আমি আদার কেমিক্যালস লিখছি আর একটাতে লিখছি আদার কেমিক্যালস ডু। আদার কেমিক্যালস ডু হবে মনে হয়। আদার কেমিক্যালস কখন হইতো? কেমিক্যালস এর সাথে কেমিক্যালস এর যখন তুলনা বোঝায়। কিভাবে বুঝবো এটা? এখানে কার সাথে কার তুলনা বোঝাচ্ছে? এখানে কার সাথে কার তুলনা বোঝাচ্ছে? অ্যাসিড রিয়াক্ট। আচ্ছা, এখানে রিয়াকশনের সাথে তুলনা বোঝাচ্ছে। তো দেখেন এইটা আরো প্রিসাইজ যেতে হবে, কারণ বাক্যগুলো যখন কমপ্লেক্স থাকবে আপনি তখন বুঝবেন না। তো এখানেও আমাদেরকে হেল্প করবে হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং মেইন ভার্ব। লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব যদি থাকে সেই ক্ষেত্রে লাস্টে কোনো ভার্ব আসবে না, সেই ক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্টের তুলনা হয়। এই বাক্যটা আমি যদি এভাবে লিখি, এই বাক্যটা যদি আমি লিখি যে অ্যাসিড রিয়াক্ট, সরি অ্যাসিড ইজ মোর কুইক, সরি অ্যাসিড ইজ কুইকার, অ্যাসিড ইজ কুইকার দেন আদার কেমিক্যাল। এখন তুলনা কার কার সাথে? এখন তুলনা কেমিক্যাল আর কেমিক্যালের। অ্যাসিডের মধ্যে। হ্যাঁ, অ্যাসিডের মধ্যে তুলনা আর কেমিক্যালের মধ্যে। অ্যাসিড কিভাবে রিয়াক্ট করতেছে এটা নিয়ে কোনো তুলনা নাই। আমি এই বাক্যটা এখন যদি ঘুরায় দেই, এখানে যদি আমি লিঙ্কিং ভার্ব বা মেইন ভার্ব না দিই, তখন এই কম্পারিজন ও কম্পেয়ারটা আর দুইটা নাউনের মধ্যে করতেছে না, রাদার দুইটা কাজের মধ্যে করতেছে।
আমি যখন এখন বলতেছি অ্যাসিড রিঅ্যাক্টস, তো এখন আর লিঙ্কিং ভার্ব নাই, এখন তুলনাটা হচ্ছে ভার্বের মধ্যে। কারণ এই যে মোর কুইকলি দিছেন, মোর কুইকলি এটা তো অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব এখানে ভার্বকে মডিফাই করতেছে, কিভাবে রিয়াক্ট করে। তো তাহলে তুলনাটা হচ্ছে কার মধ্যে? ভার্বের মধ্যে। তো তাহলে শুধুমাত্র যদি আমি আদার কেমিক্যালস দিই, এখানে তো তাহলে নাউন হয়ে গেল, এখন এই আদার কেমিক্যালস এর জন্য তো একটা ভার্ব লাগবে। তো এখন আমার প্রশ্ন, এখানে ডু কেন দিলাম? এখানে ডাজ, ডিড, উইল, আর এগুলা কেন দিলাম না? কারণ এটা কোন টেন্সে আছে দেখতে হবে। রিয়াক্টস, অ্যাসিড রিয়াক্টস কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমার কোন অক্সিলারি ভার্ব গুলো আসে? ডু, ডাজ। বুঝছেন? ডু কখন দিব, ডু কখন দিব না, বুঝছেন? ডু কখন দিব, ডু কখন দিব না, এটা কি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এগুলা কখন হেল্প করবে? এগুলা হেল্প করবে যখন আপনি সেন্টেন্স কারেকশনের মধ্যে দেখবেন যে দুইটা অপশনের মধ্যে কনফিউজড। একটা অপশন এরকম ডু আছে আর একটা অপশনে ডু নেই। অর্থাৎ এই রুলসটার উপর বেস করেই যে একটা প্রশ্ন আসবে তা না, কিন্তু আপনি দেখবেন যে এই যে এরকম দুইটা অপশন আছে, যেখানে একটা অপশন আপনাকে চুজ করতে হবে। এরকম জায়গাতে মেইনলি আমাদের এই ধরনের খুঁটিনাটি জায়গাগুলোতে ফোকাস দিতে হয়। আচ্ছা, এরপর এখন আসেন যে আমরা যদি কম্পারেটিভ ডিগ্রিটাকে মডিফাই করতে চাই, কম্পারেটিভ ডিগ্রিটাকে মডিফাই করতে চাইলে কি করতে হবে? ধরেন আমি বললাম, এখন এই যে এটা তো কম্পারেটিভ ডিগ্রি, তাকে দেখতে তোমার থেকে সুন্দর লাগছে, এখন আমি বললাম তাকে দেখতে তোমার চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। এখন কি করবো? এই বাক্যটায় আরো ঝামেলা কোথায় হবে আমি আপনাকে দেখাই। আমি এটা মুছে দিই, বিউটিফুল মুছে দিই। আমি এখানে সি লুকস কিউটার দেন ইউ দিই। সি লুকস কিউটার দেন ইউ। এখন কথা হচ্ছে যে এই যে সি লুকস কিউটার দেন ইউ, আমি বলতে চাইছি সে মানে শুধু তোমার থেকে দেখতে যে কিউট বেশি লাগতেছে তা না, অনেক বেশি কিউট লাগতেছে। কি করব? আমি কি এইটা লিখতে পারবো যে শি লুকস মোর কিউটার দেন ইউ? এটা কি লিখতে পারবো? এটা কি লিখতে পারবো? না, কেন? রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি কোথায়? রিডান্ডেন্সি হচ্ছে মোর আর কিউটার দুইটা। মোর আর কিউটার, দুইটা কম্পারেটিভ ডিগ্রি আমি একসাথে দিচ্ছি। তো তাহলে এখন আমি কিভাবে লিখবো? আমি এই কম্পারেটিভ ডিগ্রিকে মডিফাই করি কিভাবে? আমরা কম্পারেটিভ ডিগ্রিকে মডিফাই করি মাছ এবং ফার ব্যবহার করি। মাছ এবং ফার ব্যবহার করি। তাহলে এইটা আমি লিখতে পারবো না, এখানে মোর আর কিউটারে ঝামেলা আছে। আমি কি লিখতে পারবো? শি লুকস মাচ অথবা ফার কিউটার দেন ইউ। শি লুকস মাচ অথবা ফার কিউটার দেন ইউ। বুঝছেন? বুঝছেন কি? জি ভাইয়া। এখন আসেন, দেন বাদে আর কখন আমরা বুঝতে পারি কম্পারেটিভ হবে? বাক্যে দেন নাই, আর কখন বোঝা যাবে যে এটা কম্পারেটিভ? সো দেন বাদে আর কম্পারেটিভ হইতে পারে যদি এমন কোন সময় নির্দেশ থাকে, যদি এমন কোন এমন কোন আহ সময় নির্দেশ থাকে যেটা দিয়ে ভিন্ন, এমন কোন সময়বাচক শব্দ নির্দেশ থাকে যেটা দিয়ে দুইটা আলাদা আলাদা সময়ের কম্পারিজন বোঝাচ্ছে। যেমন আমি বললাম শি লুকস ড্যাশ টুডে। এখন যখন আমি যে টুডে বললাম, এখানে আমি এখানে দুইটা অপশন দিই, ফ্রেশ আর ফ্রেশার। আজকে তাকে অন্যান্য দিনের থেকে বেশি ফ্রেশ লাগতেছে।
তো এরকম সময়বাচক শব্দ যখন থাকে এইটা অটোমেটিক্যালি আগের সময়ের সাথে বর্তমান সময়ের একটা কম্পারিজন করে। তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে দেন না থাকলেও আমরা কম্পারেটিভ ডিগ্রি দিতে পারি, সি লুকস ফ্রেশার টুডে। হ্যাঁ, আমি বললাম যে গোয়িং অ্যাব্রড ইজ ড্যাশ ব্র্যাকেটে ডিফিকাল্ট অবলিক মোর ডিফিকাল্ট। ডিফিকাল্ট অবলিক মোর ডিফিকাল্ট নাও এ ডেইজ। তো দেখেন এই যে নাও এ ডেইজ আমরা বলতেছি, নাও এ ডেইজ আজকের দিন, আজকের দিনের সাথে আগের দিনের তুলনা হচ্ছে, তাহলে কোনটা হবে এখানে? কোনটা হবে? মোর ডিফিকাল্ট। মোর ডিফিকাল্ট। আচ্ছা, এখন আসেন কম্পারেটিভ ফর্ম ছাড়া, এই ভালো করে বুঝুন, এখানে আমরা কি বলছিলাম, এখানে হচ্ছে দেন থাকবে না, স্টিল কম্পারেটিভ ডিগ্রি হবে। দেন থাকবে না, স্টিল কম্পারেটিভ ডিগ্রি হবে। এখন আমরা দেখব যে কম্পারেটিভ ফর্ম ব্যবহার না করে আর কিভাবে কম্পারেটিভ ডিগ্রি করা যায়। অর্থাৎ আমি কম্পারেটিভ ডিগ্রির মিনিং দিব, কিন্তু আমি কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব না। একমাত্র বাক্যে যদি কম্পারেটিভলি শব্দটা ব্যবহার হয়, সেই ক্ষেত্রে আমাদের কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ মিনিং প্রকাশ করার জন্য আর কম্পারেটিভ ফর্ম দেওয়া লাগে না, আমরা কম্পারেটিভ এর পর জাস্ট পজিটিভ ফর্মটা দিই। এবং ভালো করে বুঝেন, কম্পারেটিভ এর পর আমাকে পজিটিভ ফর্মই দিতে হবে। আমি যদি কম্পারেটিভলি এই শব্দটার পর কম্পারেটিভ ফর্ম দেই, তাহলে এই শব্দটাতে কি ঝামেলা হবে বলুন তো? এটা তখন রিডান্ডেন্সির দোষে দুষ্ট হবে, কারণ আপনি একবার কম্পারেটিভ বোঝাই দিচ্ছেন। সো ভালো করে বুঝেন, আমি আপনাকে এখন এটা এইভাবে বলবো বলবো যে সি লুকস কম্পারেটিভলি, সি লুকস কম্পারেটিভলি ড্যাশ টুডে, সি লুকস কম্পারেটিভলি ড্যাশ টুডে ফ্রেশ অবলিক ফ্রেশার। এখন কি বলবেন? প্রথমত টুডে আছে, আগের দিনের সাথে আজকের দিনের তুলনা, তাহলে কম্পারেটিভ ডিগ্রি হবে। তবে এখানে আমি কম্পারেটিভলি বসায় এই কম্পারেটিভ মিনিংটা দিয়ে দিয়েছি, তাহলে আর নতুন করে কোনো কম্পারেটিভ ফর্ম আমি ইউজ করতে পারবো না। অ্যান্সার কি হবে? কম্পারেটিভলি ফ্রেশ। বুঝছেন? এসব। বুঝছেন? জি। কম্পারেটিভ ডিগ্রি নিয়ে কোনো ঝামেলা আছে কিনা? কম্পারেটিভ ডিগ্রি নিয়ে কোনো ঝামেলা আছে কিনা? না ভাইয়া। সুপারলেটিভ ডিগ্রিতে এত ঝামেলা নেই। সুপারলেটিভ ডিগ্রি সোজা। সুপারলেটিভ ডিগ্রিতে একটা জিনিসই মনে রাখবেন, সেটা হচ্ছে অনফটা। একটা তো গেল দি, কম্পারেটিভ ডিগ্রি এটা করতে পেরেছি। হ্যাঁ, তো সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ প্রকাশ করে। সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ এমন অর্থ প্রকাশ করে। সুপারলেটিভ ডিগ্রি প্রথমত চেনা যায় দি এবং অনফ দি থেকে। এখন যে দুইটা জিনিস মনে রাখতে হবে, দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস সিঙ্গুলার নাউন। তবে অনফ দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস প্লুরাল নাউন, রাইটিং এ আপনারা এই ভুলটা করেন প্রচুর। So she is the best girl in the class. কিন্তু she is one of the best girls in the class. So যে the singular, one of the plural, one of the কে সাবজেক্ট আকারেও আপনি বসাতে পারেন, তখন কি হবে? আমি বললাম one of the best girl in the class, one of the best girls in the class, এখানে কি দিবেন? এখানে কি দিবেন?
ইজ। ইজ দিব, কারণ কি? এই প্রিপোজিশনাল ফ্রেজ মনে আছে? প্রিপোজিশনাল ফ্রেজ মনে আছে? প্রিপোজিশন থেকে যা পাবো সব বাদ, সব বাদ। So, এটা হচ্ছে সাবজেক্ট। অন, ইজ। বুঝছেন? বুঝছেন কি এটা? জি ভাই। আচ্ছা, এখন সুপারলেটিভ ডিগ্রির আরো কিছু বিশেষ ফর্ম আছে। একটা, ভাইয়া দি থাকলে কি বুঝবো যে সুপারলেটিভ ডিগ্রি? আসতেছে আর কি। বি থাকলে বুঝবেন কিনা, হ্যাঁ প্রায় অলমোস্ট সব টাইমই বুঝবেন, কিছু কিছু জায়গায় ঝামেলা আছে। এখন দেখেন সুপারলেটিভ ডিগ্রির কিছু বিশেষ ফর্ম আছে, কিছু এক্সেপশন আছে। বিশেষ ফর্মে আছে প্রথমত, একটা আছে ডাবল সুপারলেটিভ। সরি, ওগুলো তো, হ্যাঁ, বি থাকলে সুপারলেটিভ হবে না কখন কখন, এটা একটু বুঝুন। এক, ডাবল কম্পারেটিভ এর ক্ষেত্রে। ডাবল কম্পারেটিভ দিয়ে কি বোঝাই আমরা? ডাবল কম্পারেটিভ দিয়ে বোঝাই হচ্ছে যত তত, দুইটা ফ্রেজ বা দুইটা ক্লজের মধ্যে তুলনা হয়। যত পড়িবে তত শিখিবে। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। এই বাক্যটাতে প্রথম দি মোর দিয়ে আমরা বোঝাইছি যত, এবং তারপরের দি মোর দিয়ে বোঝাইছি তত, এবং এই যে পড়ার সাথে শেখার, এই দুইটা ফ্রেজের একটা কম্পারিজন চলছে। দেখেন ডাবল সুপারলেটিভ বলে কিছু নাই, দুইটা ক্লজ বা দুইটা ফ্রেজের মধ্যে তুলনা, আমরা জানি দুইয়ের মধ্যে তুলনা বুঝলে কম্পারেটিভ হয়। সো এই একটা টাইম যেখানে দি থাকলেও আমাদের সুপারলেটিভ হবে না, দি থাকলে কম্পারেটিভ হবে। দ্বিতীয়ত, এইটা সবচেয়ে ট্রিকি, দি থাকবে কিন্তু স্টিল দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে। কিরকম? দেখেন, অফ দ্য টু, অফ দ্য টুয়াইন, সরি অফ দ্য টুইন, অফ দ্য টুয়াইস, অফ দ্য পেয়ার, অফ দ্য কাপল। দেখেন, কাপল দুই বোঝায়, পেয়ার দুই বোঝায়, টুয়াইস দুই বোঝায়, টুইন দুই বোঝায়, টু দুই বোঝায়। তাহলে এখানে দি আছে কিন্তু স্টিল দুইয়ের মধ্যে তুলনা হচ্ছে। তাহলে কি দিবেন? কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি? কি দিবেন? কম্পারেটিভ। কম্পারেটিভ দুয়ের। ডিগ্রি। এখন আমি অফ দ্য টু না বলে বললাম অফ দ্য থ্রি, অফ দ্য ফোর, অফ দ্য ফাইভ, তখন কি দিবেন? দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝালে সুপারলেটিভ ডিগ্রি। তো আমি বললাম এখন আপনাকে যে অফ দ্য টুইন, এটা খুব কমফোর্টেবলি কিন্তু আপনারা সুপারলেটিভ অ্যান্সার করে আসবেন। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার কোনটা? বেটার। 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 এটা হচ্ছে প্রথম ট্র্যাপ। দ্বিতীয় ট্র্যাপ হচ্ছে অফের এ জায়গা ডাক দিবে, আপনাকে বলবে শি ইজ দ্য বেটার ড্যাশ দ্য টুইন। এখানে একটা অপশনে অফ দিবে এবং আরেকটা অপশনে আপনার প্রি অপশন বিটুইন দিবে। আপনি ছোটবেলায় পড়ছেন যে দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন হয়। এটা সেটা দুইয়ের মধ্যে তুলনা না, সেটা দুইয়ের মধ্যে কোনো কিছু বন্ধন করে দেওয়া। এই কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে এটা একটা ফ্রেজ, এই অফ দ্য টুইন, অফ দ্য টুয়াইস, অফ দ্য পেয়ার, এটা একটা ফ্রেজ। এখানে অফ বাদে অন্য কোনো কিছু দেওয়ার সুযোগ নাই, বিটুইন দিলে ভুল। বুঝছেন? বুঝছেন কি? জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝে থাকেন আমরা কি কি শেষ করছি। এইগুলা নিজেরা পড়ে নিয়েন, ওই কখন মোর মোস্ট হয় কখন এলওয়াই হয় এগুলো তেমন দরকার নেই, এগুলো আসবে না। এটা পড়ে ফেলছি, এইখানটাতে আমি আসতেছি একটু। এইটা প্রথমের এইটা পড়ে ফেলছি, এটা হচ্ছে আপনারা ওই যে ওই কম্পারেটিভ ডিগ্রিকে যখন আমরা মডিফাই করি,
আচ্ছা, এইটা পড়ি নাই, এইখানটাতে আসে, এইখানটাতে আসে, এই দুইটাতে আসে। এখন আসেন, আমি একটা এক্সাম্পল লিখি তাহলে একটু ক্লিয়ার হবে। আমি বললাম আচ্ছা কোনটা কি হবে? পিওর। প্রথমটা কি? পিওর হবে। প্রথমটা ফিওর, তারপরেরটা? দেখেন, এটা একটু মাথায় রাখতে হবে। যদিও এটা নাউনের জিনিস, হ্যাঁ, তো ট্রাফিক, এই ট্রাফিক মানে হইতে পারে কার, ট্রাফিক মানে হইতে পারে বাস, ট্রাফিক মানে হইতে পারে বাইক, ট্রাফিক মানে হইতে পারে এইগুলাই, এইগুলাই বুঝে। এখন আমাকে বলেন এর মধ্যে কাউন্টেবল কোনটা, নন কাউন্টেবল কোনটা? আর বাস বাইক এগুলো কাউন্টেবল, ট্রাফিক নন কাউন্টেবল। কাউন্টেবল। তাই যদি হয়, নন কাউন্টেবল নাউনের আগে কি বসে, লিটল নাকি ফিউ? নন কাউন্টেবল নাউনের আগে কি বসে, লিটল নাকি ফিউ? লিটল। লিটল বসে। তাহলে লিটল কে যখন আমি কম্পারেটিভ করবো, আমি কি ফিউয়ার দিব নাকি লেস দিব? লেস। লেস। প্রথমটা কেন লেস হবে বুঝছেন? প্রথমটা লেস কেন হলো বুঝছেন? জি ভাইয়া। ট্রাফিক জ্যাম মানে কি? ট্রাফিক জ্যাম মানে হচ্ছে অনেকগুলা ট্রাফিক একসাথে হচ্ছে, এরকম অনেকগুলা নাউনের সমষ্টিকে আমরা কি বলি? অনেকগুলা নাউনের সমষ্টিকে কোন নাউন বলা হয়? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মাত্রই কাউন্টেবল নাউন। কালেকটিভ নাউন মাত্রই কাউন্টেবল নাউন। সো এখন আমাকে বলেন, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসান, লিটল নাকি ফিউ? ফিউ। ফিউ। সো ফিউ কে কম্পারেটিভ করলে ফিউয়ার। বুঝছেন? বুঝছেন কি? এটা কি বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ, এটা আমরা এখানটাতে বলছি, এখানে এগুলা বলা আছে। আচ্ছা, এখন আরেকটা আসেন, প্রোনাউনের কম্পারিজন, নাকি না? প্রোনাউনের কম্পারিজন তো প্রোনাউনের ক্লাসে হয়ে গেছে, এটা এখানে ওই যে লিটিল, তারপরে হচ্ছে ফিওয়ার, এটা দেখানো হয়েছে, লিটিল লেস ফিওয়ার এটা দেখানো হয়েছে। আচ্ছা, এরপর এগুলা পড়ায় ফেলছি আপনাকে মাত্র, এই যে অফ দ্য টু, এগুলা পড়ায় ফেলছি। এটা হচ্ছে ওই যে দি থাকলে সুপারলেটিভ হয়, পড়ায় ফেলছি। অন অফ দি, সেই রুলসটা পড়ায় ফেলছি। হ্যাঁ, এখন এখানটাতে আসেন, নাম্বার কম্পারেটিভস। এর আরেকটা নাম আমি একটু আগে বলছিলাম আপনাকে, মাল্টিপল নাম্বার কম্পারিজন। এখন আমার প্রথম প্রশ্ন, মাল্টিপল নাম্বার কি জানেন কি? অমৃতা আপু কি আইবিএমডি এর প্রিপারেশন নিচ্ছেন? জি ভাইয়া। আপনি কি ফুল কোর্সে ভর্তি হয়েছেন? না ভাইয়া, এর আগে কোচিং করেছিলাম। আচ্ছা আচ্ছা, কোচিং করা ছিল আগে। আচ্ছা, যেখানটাতে ছিলাম আমরা,
মাল্টিপল নাম্বার কোনগুলো? এই কেউ জানেন না এখানে? আপনারা সায়েন্সের গাদা, আপনারা না গাদা গাদা ইঞ্জিনিয়ারই রয়েছে। এই ম্যাথটা পড়েন না আপনারা? মাল্টিপল নাম্বার চিনেন না? মাল্টিপল নাম্বার মানে হচ্ছে গুণিতক। হাফ, টুয়াইস, 3 টাইমস, 4 টাইমস, 5 টাইমস, এগুলা। হাফ, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এগুলো বলে মাল্টিপল নাম্বার। এখন মাল্টিপল নাম্বার যদি থাকে আমরা কিভাবে কম্পারিজন করব? মাল্টিপল নাম্বার যদি থাকে আমরা কম্পারিজন করব অ্যাজ মাচ অ্যাজ এবং অ্যাজ মেনি অ্যাজ দিয়ে। মাল্টিপল নাম্বারের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করি কি দিয়ে? অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে কখন মাচ আর কখন মেনি? কখন মাচ কখন মেনি? নট কাউন্টেবল হলে মাছ আর কাউন্টেবল হলে মেনি। নন কাউন্টেবল হলে মাচ, কাউন্টেবল হলে মেনি। সো মাচ, মেনি হচ্ছে কাউন্টেবল। সো এখানটাতে দেখেন, আমি যখন বলছি মানি নন কাউন্টেবল, আমরা বলছি অ্যাজ মাচ অ্যাজ। যখন আমরা বলতেছি কিটেন্স, দেখেন লাস্ট এস আছে প্লুরাল, তার মানে কাউন্টেবল, তখন আমরা বলতেছি অ্যাজ মেনি অ্যাজ। ওকে ফাইন। এখন কোনো কিচ্ছু নাই, মাঝখানে কোনো নাউনই নাই, তখন কি দিবেন? তখন অ্যাজ মাচ অ্যাজ দিবেন। তো আমরা যদি আরো কিছু এক্সাম্পল লিখি তাহলে আরো ক্লিয়ার হবে। আমি বললাম আপনাকে যে she earns as much money as you, she owns as many cars, এখানে ইউ ডু দিয়ে as you do। সো এখানে দেখেন যখন কাউন্টেবল দিতেছি as many as, যখন নন কাউন্টেবল দিচ্ছি as much as। এবং আমি এখন আপনাকে বললাম যে she earns। আচ্ছা, এখানে as much মানে টুয়াইস হবে সবগুলোতে। she earns মানে owns টুয়াইস। আচ্ছা, এখন আমি লাস্টে যে বললাম যে she earns twice as dash many oblique much মাছ। as you। হ্যাঁ, এখন আমি কিচ্ছু দিব না, as much as you। বুঝছেন? বুঝলেন জি কি? ভাইয়া। এখন আসেন, ডাবল কম্পারেটিভ করাই ফেলছি। নো সুনার, ফাইন, নো সুনার এর মধ্যে লাগবে না, এটা বাদ দেন। আচ্ছা আচ্ছা, যখন করে ফেলিস নো সুনার, এটা কি? দেখেন এই সুনার, এই মানে এই সুনারের জন্য আসলে এই নিয়মটার মধ্যে ঢুকছে। সুন থেকে এসছে সুনার। এই সুনারটা আমরা কেন দেই? কারণ একদম লাস্টে যে একটা ব্যান থাকে, তাই তো? এখানে কি জি। হয়, দুইটা কাজের মধ্যে আমরা তুলনা করি, দুইটা কাজের সময়ের মধ্যে। এর মধ্যে একটা কাজ আগে ঘটে, যে কাজটা আগে ঘটে সেই কাজে আমরা এরকম কম্পারেটিভ ডিগ্রি করি। বাট এইটা অ্যাকচুয়ালি নিয়ম না, এইটার সাথে টেন্সের নিয়মটা কানেক্টেড। কিরকম? নো সুনার ডট ডট দেন যখন থাকে, কি বলছি? এখানে দুইটা কাজের মধ্যে তুলনা হয়, এবং যে কাজ, একটা কাজ অতীতের দুইটা কাজের মধ্যে তুলনা হয়, এর মধ্যে একটা কাজ আগে ঘটে একটা কাজ পরে ঘটে। আমার প্রশ্ন হচ্ছে অতীতে সম্পাদিত দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে ঘটে সেটা কোন টেন্সে হয়? আগেরটা পাস পারফেক্ট, পরেরটা পাস ইনডিফিনিট। হ্যাঁ, তাহলে প্রথমটা পাস পারফেক্ট, তারপরেরটা পাস ইনডিফিনিট। ওকে ফাইন। এখন দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে নো সুনার এটা তো অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসলে বাক্যে একটা বিশেষ নিয়ম ফলো করে, নিয়মটাকে কি বলে?
বাক্যের শুরুতে নেগেটিভ অ্যাডভার্ব থাকলে বাক্য একটা বিশেষ নিয়ম ফলো করে, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ইনভার্সন। তো বাক্যের শুরুতে যখন নো সুনার বসে তখন ইনভার্সন হয়। তো ভালো করে বুঝেন, পাস্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিত্তি। এখন বাক্যের শুরুতে নো সুনার আছে, নেগেটিভ অ্যাডভার্ব আছে, তাহলে ইনভার্সন হবে। ইনভার্সন মানে কি বলতে পারবেন? ইনভার্সন মানে কি এটা তো জানার কথা। অ্যাডভার্ব আগে। অ্যাডভার্ব আগে, আর আর কি আগে আসবে? মানে উল্টাবে, অ্যাকচুয়ালি কাদের পজিশনটা উল্টায়? সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব। তাহলে এই দুইটার পজিশন উল্টে যাবে। তো দেখেন নো সুনার যেহেতু আগে আসতেছে, তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে হ্যাড আগে চলে আসবে, এরপরে সাবজেক্ট চলে। নো সুনার হ্যাড, এরপরে সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস দেন প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে স্ট্রাকচার। বুঝছেন? বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নো সুনার বুঝলেন। এখন আসেন দেখেন, ও বলতেছে যে কম্পারিজন এন্ড অ্যান্টিসিডেন্ট, এটার সাথে ইললজিক্যাল কম্পারিজন সরাসরি জড়িত। তো আমরা একটু ইললজিক্যাল কম্পারিজন দিয়ে বুঝি। তো একটা জিনিস বোঝেন যে তুলনা হতে হবে দুইটা সমজাতীয় জিনিসের মধ্যে। তুলনা হতে হবে দুটো সমজাতীয় জিনিসের মধ্যে। আমি আপনাকে বললাম দ্য ক্লাইমেট অফ ইংল্যান্ড ইজ হটার দ্যান বাংলাদেশ। এই বাক্যে প্রবলেম কোথায়? এই বাক্যটাতে প্রবলেম কোথায়? কম্পারিজন কার সাথে করছে স্পেসিফিক না। স্পেসিফিক ইংল্যান্ডের সাথে এই বাংলাদেশের সাথে করতেছে, একদম পুরোপুরি স্পেসিফিক। মানে ভাই ক্লাইমেট যেটা। হ্যাঁ। সো প্রবলেমটা হচ্ছে ক্লাইমেটের সাথে বাংলাদেশের তুলনা করতে পারবেন না। কাদের মধ্যে কম্পারিজন হচ্ছে এটা কিন্তু স্পেসিফিক। প্রবলেমটা হচ্ছে আমি এমন দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন করতেছি যে দুইটা জিনিসের মধ্যে আদতে কম্পারিজন করা যায় না। হ্যাঁ। তো তাই যদি দাঁড়ায়, তাহলে দেখেন আমি এখন কি করতে পারি? ক্লাইমেটের সাথে বাংলাদেশের ক্লাইমেটের তুলনা করতে পারবো ইংল্যান্ডের ক্লাইমেটের সাথে। সো এই ক্লাইমেটকে আমি এখন কি দিয়ে প্রকাশ করব? ক্লাইমেটকে আমি প্রকাশ করতে পারি দ্যাট বা দোজ দিয়ে। সো কখন দ্যাট আর কখন দোজ? সিঙ্গুলার হলে দ্যাট, প্লুরাল হলে দোজ। সো আমি বললাম দ্য ক্লাইমেট অফ ইংল্যান্ড ইজ হটার দ্যান, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার, তাহলে দ্যাট। এরপরে প্রিপোজিশন কি আছে? অফ, তাহলে অফ বাংলাদেশ। এখন আমি আপনাকে বললাম দ্য স্টুডেন্টস অফ আইবিএ আর বেটার দেন আদার বিজনেস স্কুল। হ্যাঁ, প্রবলেম কোথায়? দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস, এখানটাতে প্রবলেম। তো স্টুডেন্টের সাথে আমি বিজনেস স্কুলের তুলনা করতেছি। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্টের সাথে স্টুডেন্টের তুলনা। কি হবে? দ্য স্টুডেন্টস অফ আইবি আর বেটার দেন, এখন সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তাহলে দোজ। প্লুরাল দোজ। প্লুরাল। দোজ, তারপর প্রিপোজিশন আছে অফ, সো অফ আদার বিজনেস স্কুলস। বুঝলেন কি? জি ভাইয়া। এখন দেখেন কম্পারিজনের ঝামেলা, এই রুলসটা এখানেই শেষ। এখানে যে রুলসটা লেখা, এই রুলসটা এখানেই শেষ, আর কিছু নেই। তবে দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন বা স্ট্রাকচারের ঝামেলা এখানেই শেষ না। অপশন কোথায় আপনাকে ঝামেলা করবে দেখেন। আমি এখন আপনাকে দেখেন, এই সময় আমি আবারও বলতেছি যে আমি এখন যে নিয়মটা দেখাবো এইটার উপর আস্ত যে একটা প্রশ্ন চলে আসবে তা না। দুইটা অপশনের মধ্যে একটা এলিমিনেট করতে হেল্প করবে। একটা অপশনে এরকম লেখা থাকবে যে দ্য ক্লাইমেট, ক্লাইমেট বাদ দিয়ে আমি বললাম দ্য কলেজ
অফ রহিম ইজ বেটার দ্যান করিমস দিয়ে একটা অ্যাপোস্ট্রোফি এস। আর একটাতে বলবে, ধরেন আর একটা বিসিডি ধরেন কেটে দিচ্ছেন আপনি, ধরেন বিসিডি বাদ, হ্যাঁ বিসিডি নাই, এই দুইটা এলিমিনেট করে ফেলছেন। আর একটা অপশন আছে দ্য কলেজ অফ রহিম, এই সেম দ্য কলেজ অফ রহিম ইজ বেটার দ্যান দ্যাট অফ করিম। এই যে দুইটা অপশন, যে দুইটা অপশনে একটা জায়গাতে আমি দেখতেছি করিমস লেখা, আর একটা জায়গাতে দেখতেছি দ্যাট অফ করিম লেখা, এই দুইটার মধ্যে একটা এলিমিনেট করব কি করে, মানে এর মধ্যে কোনটা ভুল আর কোনটা ঠিক? এর মধ্যে কোনটা ভুল এবং কোনটা ঠিক? এ ইজ রাইট। কেন? কারণ করিমস যেহেতু বলতেছে করিমস অ্যাপোস্ট্রফি এস, সো ওর হ্যাঁ, কলেজটাকে ইন্ডিকেট করতেছে। মানে কলেজের সাথে কলেজ কি? কলেজ হবে, করিম তো কলেজ, হবে। ওকে ফাইন। দেখেন প্রথমত আগে এই ব্যাপারে একমত হন, করিম অ্যাপোস্ট্রফি এস মানে করিমের কলেজ, দুইবার আমরা রিপিট করিনি, হ্যাঁ। এখানে দ্যাট অফ করিম মানেও করিমের কলেজ, তো দুইটা দিয়েই কলেজই বোঝাইছেন। যখন নাউন সেম হয় এবং আমরা এরকম অ্যাপোস্ট্রোফিয়াস দিয়ে দিই, এই যে এই নাউনের সাথে অ্যাপোস্ট্রোফিয়াস, ইটস লাইক যে ইয়োর পেন ইজ বেটার দ্যান মাইন। সো পজিটিভ প্রোনাউন দিলে যেমন ঠিক হতো, এটা ভুল না, করিমস দিলেও ভুল না, করিমস মানেই করিমস কলেজ। আর আমার প্রশ্ন হচ্ছে কোন বাক্যটা ঠিক, এর মধ্যে একটা চুজ করতে হবে। সো এই সমস্ত ক্ষেত্রে প্যারালাল স্ট্রাকচার দেখতে হবে, ভালো করে বুঝেন এখানে স্ট্রাকচারটা কি আছে। প্রিপোজিশন দুইটা নাউন দিয়ে কানেক্ট করা, তাহলে আমি যখন অ্যান্সার দিব আমার ঠিক একই জিনিস লাগবে, এরকম প্রিপোজিশন, এই নাউন আর এই দ্যাট দিয়ে ওই কলেজকে বোঝাচ্ছে। এইখানে ঝামেলাটা কি হচ্ছে, আমি প্রিপোজিশনকে দুইটা নাউন দিয়ে এখানে কানেক্ট করলাম, কিন্তু এইখানে যে দেখেন তো স্ট্রাকচারটা ফলো করছে, যখন আমি করিম কলেজ বলছি, আমি তো প্রথমে বললাম কলেজ অফ রহিম, সো ইট শুড বি কলেজ অফ করিম, তাই না? আপনি যখন বলতেছেন করিমস কলেজ, তো ভালো করে বুঝেন কলেজ অফ রহিম, এক্স অফ ওয়াই, সো এক্স অফ ওয়াই শুড বি কম্পেয়ার্ড ইন দিস স্ট্রাকচার এক্স অফ ওয়াই। কিন্তু আপনি বলতেছেন করিমস কলেজ, তখন হয়ে গেল এক্স এস ওয়াই। দেখেন তো স্ট্রাকচার দুইটা ঠিক, স্ট্রাকচার দুইটা কি প্যারালাল থাকলো? No. সো দিস অ্যান্সার ইজ রং বিকজ অফ প্যারালালিজম, এই দুইটা কম্পারিজন প্যারালাল হচ্ছে না, বুঝাতে পারতেছি? কিন্তু যখন আমি বললাম যে দ্যাট অফ করিম, তখন কি হলো, তখন এই পাঁচটাতে হলো কলেজ অফ রহিম, সো বুঝেন এক্স অফ ওয়াই, এই পাঁচটাতে কি হলো কলেজ অফ করিম এক্স অফ ওয়াই। বুঝছেন প্যারালাল প্যারালাল স্ট্রাকচারটা বুঝছেন? ওকে ফাইন। এখন আসে ইকুয়াল কম্পারিজন। ভাই একটা ইকুয়াল, ওই যে হ্যাঁ হ্যাঁ কোয়েশ্চেন বল, ছিল যে বল বল। ক্লাইমেটের ব্যাপারে, হ্যাঁ ক্লাইমেটটা কি আনকাউন্টেবল নাকি কাউন্টেবল? ওকে, এনিওয়ান কেউ এটার পার্থক্য করতে পারবেন? ওয়েদারটা একটা রিজন ই করে, আর ক্লাইমেট হচ্ছে সর্বজনীন। আর ক্লাইমেট হচ্ছে কাউন্টেবল না, আর ওয়েদার বা অ্যাটমসফিয়ার যদি বলি সেটা নন কাউন্টেবল। কেন? হ্যাঁ, এই শর্ট টার্ম লং টার্ম দিয়ে বোঝা যাবে না, আসলে ব্যাপারটা স্পেসিফিক অ্যান্সার লাগবে। আপনাদের আমি নাউনের ক্লাসে একটা জিনিস বোঝাইছি অলরেডি, সেটা হচ্ছে কাউন্টেবল নন কাউন্টেবল এর আইডিয়া এসছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউনের ধারণা থেকে, হ্যাঁ। সো যদি আমরা ওই জায়গাতে পৌঁছাতে না পারি তাহলে আজীবন কনফিউজ থাকবো। এরকম শর্ট, মানে লং টার্ম শর্ট টার্ম এটা দিয়ে পারবেন না। সো ওয়েদার কি আর ক্লাইমেট কি ভালো করে বুঝেন। ক্লাইমেট সোজা বাংলায় কমন নাউন, এবং ওয়েদার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মাত্রই হচ্ছে নন কাউন্টেবল নাউন।
এবং কমন নাউন মাত্রই কাউন্টেবল নাউন। এখানে ওয়েদার আর ক্লাইমেটের ওই জিওগ্রাফিক্যাল ডিফারেন্স দিয়ে আমরা কাউন্টেবল নাকি নন কাউন্টেবল এই সিদ্ধান্ত আসতে পারবো না। বুঝতে পারছেন? জি ভাইয়া। বুঝছেন কি? সো মনে রাখবেন, কাউন্টেবল নন কাউন্টেবলের ঝামেলা যখন বাঁধবে, এই কাউন্টেবল নন কাউন্টেবল এইটা একটা মডার্ন ধারণা। আমরা নাউনকে প্রাচীন ভাবে ভাগ করতাম প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। ওই পাঁচটাকে এখন আমি ভেঙে দুইটা করছি। তো এই কাউন্টেবল নন কাউন্টেবল নাউন উচ্চারিত হচ্ছে এই পাঁচটা ধাপ থেকে। আপনি যদি ওই পাঁচটা ক্রাইটেরিয়ার মধ্যে ফেলতে পারেন, একমাত্র তখন কাউন্টেবল নন কাউন্টেবল এর অ্যান্সারটা ক্লিয়ার কাট পাওয়া যায়। তা না হলে এই যে সংজ্ঞা, ডেফিনেশন, এগুলা দিয়ে অ্যাকচুয়ালি এই এই মানে বেসিক সিদ্ধান্তে আসাও যাবে না, মনেও রাখা যাবে না। আচ্ছা, যাই হোক, বুঝছেন তো এটা। এখন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা ইকুয়াল, এখানে ইকুয়াল কম্পারিজন এটাকে আরো অনেক টার্মে ডাকা হয়, অনেক সময় সিমিলার কম্পারিজন বলেও ডাকা হয়। হ্যাঁ, এটাকে অনেকে সিমিলার কম্পারিজনও বলে। এখন সিমিলার কম্পারিজন এবং ডিফারেন্ট কম্পারিজন আমরা একসাথে পড়ে ফেলবো। প্রথমত বোঝেন, চারজন নাই। হ্যাঁ, সিমিলার কম্পারিজন জিনিসটা কি? সিমিলার কম্পারিজন সিমিলারিটি প্রকাশ করবে, ডিফারেন্ট কম্পারিজন ডিফারেন্স প্রকাশ করবে। সিমিলার কম্পারিজন আমরা কি কি দিয়ে করতে পারি? সিমিলার কম্পারিজন আমরা করতে পারি লাইক অথবা অ্যালাইক লিখে, দি সেম অ্যাজ অথবা অ্যাজ লিখে, সরি দি সেম অ্যাজ অথবা দি সেম লিখে, এবং সিমিলার টু অথবা সিমিলার লিখে। এবং আমরা, আচ্ছা ডিফারেন্ট কম্পারিজনে পরে আসি। প্রথমত দেখেন, এর রুলস অ্যাকচুয়ালি দুইটা। যেখানে লাইক বসে সেখানেই দি সেম অ্যাজ বসে, সেখানেই সিমিলার টু বসে, ইন্টারচেঞ্জেবলি এদের বসানো যায়। ঠিক একইভাবে যেখানে লাইক বসে সেখানে দি সেম বসে, সেখানে সিমিলার বসে, এদেরকেও ইন্টারচেঞ্জেবলি বসানো যায়। তার মানে আমার লাইক দি সেম অ্যাজ সিমিলার টুর জন্য একটা নিয়ম, অ্যালাইক দি সেম আর সিমিলার জন্য একটা নিয়ম। ওকে ফাইন। এখন আসেন লাইক দি সেম অ্যাজ সিমিলার টু। দেখেন এদের, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবেন, এই এক্সপ্রেশন চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি চাইলে এখন সিমিলার অ্যাজ লিখতে পারবেন না, আপনি চাইলে এখন লাইক অ্যাজ লিখতে পারবেন না, আপনি দি সেম অ্যাজ এর থেকে দি তুলে দিতে পারবেন না। একদম এই এক্সপ্রেশন গুলা কিন্তু এগুলো এক একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। হ্যাঁ, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না। তো অনেক অপশনে লেখা থাকবে সিমিলার অ্যাজ, এগুলা কিন্তু ভুল, এগুলো মাথায় রাখবেন। আচ্ছা, এখন একটা সোজা বাংলায় আমি আপনাকে মনে রাখার বই বলি। এই লাইক, এই অ্যাজ, এই টু সবগুলো এখানে প্রিপোজিশনের কাজ করতেছে। প্রিপোজিশন আছে মানে লাস্টে কাকে থাকতে হবে? প্রিপোজিশন আছে এর মানে লাস্টে কাকে থাকতে হবে? নাউন। নাউন বা প্রোনাউনকে থাকতে হবে। তো লাইক, দি সেম অ্যাজ, সিমিলার টু, এদের পরে নাউন বা প্রোনাউন থাকবে। কিন্তু অ্যালাইক, দি সেম, সিমিলার এখানে প্রিপোজিশন নাই, তাহলে এদের পরে নাউন বা প্রোনাউন থাকবে না। তো আপনি যখন দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করবেন, ধরেন আমি দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করবো, এই সিমিলারিটি প্রকাশ করবো এক্স আর ওয়াই। তো দেখেন কি কি ঘটতেছে। যখন আমি এই লাইক দি সেম আর সিমিলার টু দিব, তখন আমি ওয়াই কে লাস্টে রাখবো। কিরকম? এক্স ইজ দি সেম অ্যাজ, অথবা আমি এখানে লাইক দিতে পারি, অথবা আমি এখানে সিমিলার টু দিতে পারি, সিমিলার টু ওয়াই। এবং এখানে কি ঘটতেছে, এই যে অ্যাজ আছে, এই যে লাইক আছে, এই যে টু আছে, এবং এই জন্য আমি লাস্টে যে ওয়াই কে লিখতে পারছি, লাস্টে যে নাউনকে লিখতে পারছি। তবে যদি আমি অ্যালাইক দিস এন্ড সিমিলার লিখতে চাই, তখন আর ওয়াই কে লাস্টে লিখতে পারবো না, কারণ অ্যালাইক দিস এন্ড সিমিলার এর পরে যে প্রিপোজিশনটা নাই। এখন আমি কি করব, এক্স এন্ড ওয়াই, এক্স এন্ড ওয়াই দেখেন পাশাপাশি নিয়ে আসবো। আর এইবার লিখেন দি সেম অথবা অ্যালাইক অথবা সিমিলার। বুঝলেন কি? এটা বুঝছেন? তো আমাকে বলুন। আমি বললাম দ্য আর্ট অফ পিকাসো ইজ ড্যাশ অ্যাজ দ্যাট অফ ভিঞ্চি। এই নাম্বারে বললাম দি সেম, না এখানে অ্যাজ দিব না, এখানে বললাম দি সেম
এখানে বললাম সিমিলার অ্যাজ, এখানে বললাম সেম অ্যাজ, এখানে বললাম অ্যালাইক, এখানে বললাম নান অফ দিস। কোনটা হবে? কোনটা হবে? দেখেন কাদের মধ্যে কম্পারিজন, আর্ট অফ পিকাসো, তাহলে এটা হচ্ছে এক্স। আর একটা কে, এই লিওনার্দো দা ভিঞ্চি, ওয়াই। হ্যাঁ বলেন কি হবে? সেম। হ্যাঁ হ্যাঁ, দ্য সেম। দ্য সেম কি হতে পারবে? প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আছে, এই যে যখন আপনি লাস্টে ওয়াই লিখছেন, লাস্টে যখন ওয়াই লিখছেন, লাস্টে যখন নাউন থাকছে, তখন কোন কোন পোলগুলা বসছে? দি সেম এজ, লাইক বা সিমিলার টু। দি সেম কি বসাতে পারবেন? পারবেন না। আচ্ছা, বি তে কি সমস্যা? বি কেন হবে না? বি কেন হবে না? সিমিলার অ্যাজ আচ্ছা, সো ইট শুড বি সিমিলার টু, ওকে ফাইন। সি কেন হবে না? সি কেন হবে না? দ্য সেম এজ হওয়ার কথা, শুধু সেম এজ। দা নাই, হ্যাঁ এক্স্যাক্টলি। অ্যালাইক, এই দি সেম আর অ্যালাইক একই কারণে হবে না, কারণ লাস্টে প্রিপোজিশন লাগবে, এই যে নাউন রয়েছে লাস্টে। সেন্সার নান অফ দিস, বুঝছেন? বুঝছেন? এটা আরেকবার বলবেন? আরেকবার বলেন। প্রথমত বুঝেন, যেখানে লাইক বসবে সেখানেই দি সেম অ্যাজ বসবে, সেখানেই সিমিলার টু বসবে। এবং যেখানে অ্যালাইক বসবে সেখানেই দি সেম বসবে, সেখানেই সিমিলার বসবে। নিয়ম অ্যাকচুয়ালি দুইটা। লাইক, দি সেম অ্যাজ, সিমিলার টু কে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায়। অ্যালাইক, দি সেম, সিমিলার কে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায়। লাইক, দি সেম অ্যাজ, সিমিলার টু, দেখেন এই সবগুলা প্রিপোজিশন, তো এরা যখন বসবে তখন লাস্টে একটা নাউন দিতে হবে। যখন এদেরকে বসাবো তখন নাউন বা প্রোনাউন দিতে হবে, এদেরকে যখন বসাবো তখন লাস্টে নাউন বা প্রোনাউন দিতে হবে না। এ পর্যন্ত বুঝছেন? জি ভাই। এ পর্যন্ত বুঝছেন? তো এখন আমি দুইটা জিনিসের মধ্যে তুলনা করবো, এক্স আর ওয়াই। সো ওয়াই সবার লাস্টে দিব, এক্স ইজ ড্যাশ ওয়াই, তাহলে কোন পুলটা বসাবো? ওয়াই সবার লাস্টে আছে, লাস্টে নাউন থাকলে কি হবে? লাইক দ্য সেম এজ, সিমিলার টু। সিমিলার টু। এখন আমি এক্স আর ওয়াই কে পাশাপাশি বসাবো, লাস্টের ওয়াই রাখবো না, এখন কি দিব? তাহলে হচ্ছে যে লাইক দ্য সেম, সিমিলার। আচ্ছা, যার বুঝতে প্রবলেম হচ্ছিল সে কি বুঝছেন? জি ভাই, বুঝছি ভাই। হ্যাঁ, এখন এই অ্যান্সারটা কি বুঝবেন? জি ভাই, এটা বুঝছি ভাই। হ্যাঁ, তাহলে একটু ব্যাখ্যা দেন আমাকে, একটু ব্যাখ্যা দেন। ব্যাক- ব্যাখ্যা প্রথমটার ক্ষেত্রে হচ্ছে যে এ, মানে নাউন আর দুই, নাউন দুইটা তো একই মানে পাশাপাশি নাই, সুতরাং এখানে দা সেম ওকে, বসতেছে না। একই কারণে অ্যালাইকও বসতেছে না, তাহলে এ আর ডি বাদ। হ্যাঁ, বি আর সি তে কি সমস্যা? বি বি আর বি আর সি তে বি সিমিলার এস। হ্যাঁ, অ্যাজ হবে না, সিমিলার টু হবে। অ্যাজ আমি লিখছিলাম প্রথমে, পরে কেটে দিয়েছি। জি জি, সিমিলার আর টু সেম হবে। এজ এর, সেম এজ এর ক্ষেত্রে আগে দি হবে, তাই তো? জি জি। হ্যাঁ, সো অ্যান্সার নান অফ দিস, ওকে ফাইন। এখন দেখেন অনেক সময় ঝামেলা কোথায় করে, অনেক সময় আপনাকে এভাবেও বলবে, দ্য আর্ট অফ পিকাসো। না ধরে না, ওইটা না। আমি বললাম, আচ্ছা এটা এটা পরে, এটা পরে লিখতেছি, আমার এক্সাম্পলটা মাথায় আসতেছে না, এক্সাম্পলটা মাথায় আসতেছে না, এটা এটা আমি পরে মনে করে আপনাদের বলবো। ওকে, এখন ডিফারেন্ট কম্পারিজন বাকি আছে, দেখেন।
তো ডিফারেন্ট কম্পারিজন আমরা কি কি দিয়ে প্রকাশ করি? ডিফারেন্ট, ডিফারেন্ট ফ্রম, এবং ডিফার। তো ভালো করে বুঝেন, ফ্রম আছে, প্রিপোজিশন আছে, তাহলে এরপরে নাউন থাকবে। তো এই যে এক্স প্রথমে, তারপরে ডিফারেন্ট ফ্রম, তারপরে ওয়াই। ডিফারেন্ট আছে, তাহলে এক্স আর ওয়াই পাশাপাশি, কারণ কি এরপরে নাউন নাই। বুঝতেছেন? ওই যে আগের নিয়মটার মতন। এখনো পর্যন্ত বুঝছেন? এখনো পর্যন্ত বুঝছেন? বুঝছেন কি? ভাই না বুঝলেও তো রেসপন্স করতে হবে, মানে হ্যাঁ আমি ভাই। বুঝবো কিভাবে না হলে? ওকে, ডিফার হচ্ছে ভার্ব। সো ভার্ব যখন, তখন বাক্যে ভার্ব থাকবে না। একে একে আসি, আমি আপনাকে বললাম মাই হাউস ইজ ড্যাশ ইয়োর হাউস, মাই হাউস অ্যান্ড ইয়োর হাউস আর ড্যাশ, এবং মাই হাউস ড্যাশ ইয়োর হাউস। প্রথম বাক্যে আসে, ভার্ব আছে, এবং এইখানে একটা নাউন, লাস্টে যে আর একটা নাউন। তার লাস্টে যদি এরকম নাউন থাকে, সেক্ষেত্রে ডিফারেন্ট ফ্রম। দুই নম্বরে আসেন, ভার্ব আছে, দুইটা নাউন পাশাপাশি, লাস্টে কোনো নাউন নাই, শুধু ডিফারেন্ট। এবং মাই হাউস ইয়োর হাউস, দেখেন দুইটা নাউন দুই পাশে, তবে ভার্ব নাই, তখন কি হবে? ডিফার্স ফ্রম। বুঝছেন কি? ভাই এটা কেন হয়? কোনটা? মানে এইটার পার্থক্যটা এরকম কেন হয়? পার্থক্যটা কেন হয় বলতে মানে, মানে যেমন হচ্ছে দুইটা নাউন থাকলে ডিফার ফ্রম, আবার হচ্ছে নাউন প্লাস ভার্ব। দুইটা নাউন থাকলে ডিফার ফ্রম না, কিন্তু দুইটা নাউন আছে শুধু, তো এই বাক্যে তো একটা ভার্ব লাগবে। হ্যাঁ, ভার্ব সো লাগবে। ডিফারেন্টের ভার্ব কি? ডিফার। হ্যাঁ, সো ডিফারেন্স। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার যদি, আপনি চাইলে এইটাও লিখতে পারেন, এখানে কোনো ঝামেলা নেই যে আপনি ভাই আমি ডিফারেন্স ফ্রম লিখবো না, তো আমি এখানে একটা ইজ জানি, তাহলে ডিফারেন্ট ফ্রম, সমস্যা নেই কোনো। বুঝছেন? জি জি, এখন হ্যাঁ। ক্লিয়ার। এখন সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই ফ্রম শব্দটাতে, এখানে দেন বসাইতে অনেক ভালো লাগে আমাদের। দেন হবে না। এটা পড়েন, মাই হাউস ইজ ডিফারেন্ট দেন ইয়োর হাউস, খুব কমফোর্টেবল লাগে কানের জন্য। এরকম কিছু হবে না। ডিফারেন্টের সাথে ফ্রম এর সম্পর্ক, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা শুনতে যতই সুন্দর লাগুক, মাই হাউস ইজ ডিফারেন্ট দেন ইয়োর হাউস, এটা হওয়ার কোনো চান্স নেই। বুঝতে পারছি? ওকে, জি। এখন আমাকে বলেন এটা কি হবে? হ্যাঁ বলেন, ঠান্ডা মাথায় অ্যান্সার দিন, কোশ্চেনে ট্রিক আছে। ঠান্ডা ভাইয়া এই মাথায় অ্যান্সার নাম্বারটা ডিফার ফ্রম। বাকিরা, বাকিরা কোনটা হবে?
সি আর ডিফারেন্ট ফ্রম। ব্যাখ্যা। 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 A differs from. ব্যাখ্যা। আপনারা কি অ্যান্সার আন্দাজে দেন, মানে ব্যাখ্যা ট্যাখ্যা জানেন না এরকম কিছু? হ্যাঁ, মেনি মিডিয়া লাইক তো ভাই এখানে প্রিপোজিশন অর্থে না, তাহলে লাইক সোশ্যাল মিডিয়া তো প্রিপোজিশন পেজ, ওইটুক যদি বাদ দিই তাহলে মেনি মিডিয়া বলতে তো আসলে প্লুরালই বোঝায়। আচ্ছা, প্রথম ট্রিক্স লাইক, তাই তো? তো বুঝেন, লাইক মানে এখানে মতো। এই লাইক কিন্তু মতো, এটা কিন্তু পছন্দ না। মিডিয়া আর একটা সোশ্যাল মিডিয়ারে পছন্দ করে, এটা তো কোনো সেন্স মেক করে না এই বাক্যটা। তাহলে যখন লাইক মতো অর্থে ব্যবহার হয় তখন এটা প্রিপোজিশন। এটা যখন প্রিপোজিশন হলো তাহলে প্রিপোজিশন যুক্ত এই অংশটা বাদ, তাই তো? বাদ দিচ্ছেন। তাহলে এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে সাবজেক্ট। আপনি মেনি মিডিয়ার সাথে ইচ আদারের তুলনা করতেছেন, এই যে আর একটা মানে ইচ আদার মানে অন্যান্য মিডিয়া গুলার কথা বলতেছেন। তাহলে এই হচ্ছে কম্পারিজন। সো আমি বলতে পারি এই হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই। তার মানে ফ্রম তো আসতেই হবে, হয় ডিফার ফ্রম আসবে না ডিফারেন্ট ফ্রম আসবে, তাই তো? কারণ লাস্টে যেহেতু আমি একটা প্রোনাউন পাচ্ছি। সো ডিফারেন্ট ইন বলে কোনো কিছু নাই পৃথিবীতে, এটা বাদ দিলাম। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমার একটা ভার্ব লাগবে, কারণ একটা সাবজেক্ট আছে কোনো ভার্ব নাই। সো বি নাম্বার অপশনে কোনো ভার্ব নাই, সো বিও বাদ। বি আর ডি কেন বাদ দিচ্ছি বুঝছেন? জি বি। ভাই। ওকে ফাইন। অ্যান্সার এ অথবা সি। এখন বিডি আতে আছেন, আপনি দুই ভাবে বুঝতে পারতেন। এক, মেনি আছে, তো মেনি যদি থাকে তাহলে এটা প্লুরাল হইতেই হবে। এটা হচ্ছে বোঝার সবচেয়ে সুন্দর ওয়ে ছিল। দ্বিতীয় উপায়, অ্যাকচুয়ালি মানে মিডিয়া তাহলে প্লুরাল হয়ে সিঙ্গুলার, কি যে মিডিয়াম থেকে এসছে মিডিয়া। তো দিস ইজ প্লুরাল। প্লুরাল যদি হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হতে পারবে না। সো এ নাম্বার বাদ, সি অ্যান্সার। বুঝছেন? জি জি ভাই। ওকে ফাইন। এরপর কি আছে? এই লাইক ভার্সেস এজ এত পড়া লাগবে না, এটা এত তেমন কিছু না। এটা পড়লে জাস্ট এইটুকু একটু রিডিং দিয়ে রাখতে পারেন, বাকিগুলোর এত দরকার নেই। কেন এত ঢুকাইছিলাম আমরা এই জন্য। হ্যাঁ, ওয়ার্ডস উইথাউট কম্পারেটিভ ফর্ম এগুলো একটু পড়তে হবে। দেখেন এই যে যেখানকার যে ওয়ার্ড গুলো দেখতেছেন, ইনফেরিয়র, সুপেরিয়র, সিনিয়র, জুনিয়র। জুনিয়র মানেই একজন আরেকজনের থেকে ছোট। সো জুনিয়র শব্দটা দিয়েই ওই কম্পারেটিভ অর্থটা প্রকাশ পায়। সিনিয়র মানেই একজন আরেকজনের থেকে বড়। সিনিয়র শব্দটা দিয়েই ওই কম্পারেটিভ ফর্মটা প্রকাশ পায়। এই কারণে এদের কোনো কম্পারেটিভ ফর্ম হয় না। সো মোর ইনফেরিয়র, মোর সুপেরিয়র, মোর সিনিয়র, মোর জুনিয়র বলে কিছু নাই। প্রথম কথা, যেহেতু মোর লাগানো যায় না সেহেতু আমরা দেনও লাগাতে পারি না। সো কি হয়? টু হয়। ইনফেরিয়র টু, সুপেরিয়র টু, সিনিয়র টু, জুনিয়র টু। তাহলে কি বললাম? ইনফেরিয়র, সুপেরিয়র, সিনিয়র, জুনিয়র এরা নিজেরাই কম্পারেটিভ অর্থ প্রকাশ করে দেয়। যেহেতু কম্পারেটিভ অর্থ প্রকাশ করে দেয় সেহেতু এদের সাথে মোর বসে না, এবং যেহেতু মোর বসে না সেহেতু দেনও বসে না। তাহলে কি বসে? টু বসে। বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? জি ভাই। জি জি। এখন দেখেন কিছু কিছু ওয়ার্ড আছে যাদের সুপারলেটিভ ফর্ম হয় না, কারণ এই ওয়ার্ড গুলো নিজেরাই সুপারলেটিভ মিনিং প্রকাশ করে। ইউনিক, সুপ্রিম, এলিট, কমপ্লিট, পারফেক্ট। এর বাইরেও কিছু ওয়ার্ড আছে, এখানে কেন আসে নেই জানি না। ইউনিভার্সাল। হ্যাঁ। তারপর আরেকটা ওয়ার্ড আছে ফলস, আরেকটা ওয়ার্ড আছে ইভিল। এই শব্দগুলাও সেম। এই শব্দগুলার এই শব্দগুলার কোনো সুপারলেটিভ বা এই শব্দ, ইভিল মানেই সবচেয়ে খারাপ, ইউনিভার্সাল মানেই সর্বজনীন, ইউনিক মানেই সবচেয়ে অনন্য, সুপ্রিম মানেই সর্বশ্রেষ্ঠ, এলিট মানেই সবচেয়ে ক্লাসিক, কমপ্লিট মানেই সম্পূর্ণ। এর থেকে বেশি পূর্ণ আর থাকা সম্ভব না। তো যেহেতু এই শব্দগুলো ইটসেলফই সবচেয়ে উৎকৃষ্ট বা সবচেয়ে নিকৃষ্ট বোঝায়, সেই জন্য এদের কোনো কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম হয় না। বুঝছেন? সো যেহেতু কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম হয় না সেহেতু এদের ক্ষেত্রে দিও কিন্তু বসে না। সো দেখেন, দি মোস্ট ইউনিক কেস, এটা হবে না, মোস্টও হবে না, কারণ সুপারলেটিভ হবে না। যেহেতু সুপারলেটিভ হবে না সেহেতু দিও হবে না। কি দিতে হবে? আর্টিকেল হিসেবে এ বা এন দিতে হবে। বুঝছেন? বুঝছেন? জি ভাই। আচ্ছা, এইগুলো আমি আপনাদের পড়াই ফেলেছি, এটা পড়াই ফেলেছি। এইগুলো, এইটাও মোটামুটি পড়াইছে, তাও জাস্ট একটু দেখে রাখেন। দেখেন
একটু আগে বলতেছিলাম মনে আছে যে যখন আমরা কম্পারিজন করব তখন এটা প্যারালাল স্ট্রাকচার ফলো করতে হবে, এখানে সেম কথাটাই বলতেছে। দেখেন, মোর দেন এর আগে কি আছে? ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি পাইছেন? ভার্ব প্লাস আইএনজি পাইছেন? সো আপনাকে এরপরে ভার্ব প্লাস আইএনজি দিতে হবে, আপনি টু প্লাস ভি ওয়ান দিতে পারবেন না। সো আই এনজয় রিডিং নোভেল দেন টু ওয়াচ মুভি, না দেন ওয়াচিং মুভি। বুঝছেন কি? সো আমরা যেই দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন করতেছি, দে শুড বি সিমিলার, এক। দ্বিতীয়ত, দে শুড বি প্যারালাল ইন স্ট্রাকচার। সো জিরান্ডের সাথে জিরান্ডের তুলনা, নাউনের সাথে নাউনের তুলনা, যদি ওই যে এরকম স্ট্রাকচার থাকে একটু আগে দেখাচ্ছিলাম, নাউন প্রিপোজিশন নাউন, তাহলে আমরা যখন কম্পেয়ার করবো তখনও নাউন প্রিপোজিশন নাউন লিখবো। বুঝছেন? বুঝছেন কি? জি ভাইয়া। ওকে। এখন দেখেন, কম্পারিজন শুড বি ফ্রি ফ্রম অ্যাম্বিগুইটি, এখানে কি বলতেছে? এই বাক্যটা দেখেন, জন লাভস টিনা মোর দ্যান ক্যাটি। এই বাক্যের ঝামেলা কি? এনিওয়ান বলতে পারেন এই বাক্যটার ঝামেলা কি? জন লাভস টিনা মোর দ্যান ক্যাটি, এই বাক্যটাতে ঝামেলা কি? প্যারালালিজম ঠিক নেই। কোনো প্যারালালিজমের ঝামেলা নেই। আপনি প্যারালালিজমে কোথায় সমস্যা করছে? মানে মোর দেন এর বাম পাশে আর ডান পাশের হ্যাঁ, এটা তো বাম পাশে ঠিকই। বাম পাশে টিনা, ডান পাশে ক্যাটি, দুইটাই নাও। ভার্বের বিষয়টা আনতে হবে না? যদি আমি ক্যাটি আর টিনার মধ্যে তুলনা করি, তো দেখেন বাক্যের ঝামেলা কি? ভার্বের বিষয় আনতে হবে, তবে এই বাক্যের ঝামেলা কি অ্যাকচুয়ালি? এই বাক্য দুই ভাবে মিনিং করতে পারেন। এক, জন ক্যাটিকে যতটা না ভালোবাসে তার থেকে বেশি টিনাকে ভালোবাসে। তাইলে এই প্রথম ইন্টারপ্রিটেশনে জন ও ক্যাটিকেও ভালোবাসে, টিনাকেও ভালোবাসে, এবং আমি বোঝাচ্ছি যে টিনাকে বেশি ভালোবাসে। অথবা আপনি এই মিনিংটাও করতে পারেন, জন ক্যাটির থেকে টিনাকে বেশি ভালোবাসে। এখন কি মিনিং দাঁড়াচ্ছে? টিনাকে জনও ভালোবাসে, টিনাকে ক্যাটিও ভালোবাসে, কিন্তু আমি বলতেছি জন বেশি ভালোবাসে। তো এখন এটা দিয়ে কি মিনিং করতেছে আমি কি বোঝাতে পারতেছি? অ্যাকচুয়ালি কোনটা? অ্যাকচুয়ালি কি জন ক্যাটির থেকে টিনাকে বেশি ভালোবাসে, নাকি অ্যাকচুয়ালি জন টিনাকে ক্যাটির থেকে বেশি ভালোবাসে? এটা কি বুঝাইতে পারতেছি আমরা? ঝামেলাটা বুঝছেন বাক্যটা? সো এই যে এই ধরনের বাক্যকে আমরা ইনকারেক্ট বাক্য বলি, কারণ এই ধরনের বাক্য অর্থে অ্যাম্বিগুইটি সৃষ্টি করে, অস্পষ্টতা সৃষ্টি করে। আমি জানি না এই বাক্য দিয়ে জন কি ক্যাটির চেয়ে টিনাকে বেশি ভালোবাসে, নাকি টিনাকে দুইজনই ভালোবাসে, জন টিনাকে ক্যাটের চেয়ে বেশি ভালোবাসে। উই ডোন্ট নো দিস। তাহলে এখন কি করতে হবে? আমি যখন বলবো জন লাভস টিনা, দেখেন জন লাভস টিনা মোর দ্যান হি ডাজ ক্যাটি, এখন এটার মানে কি বলেন তো? তাহলে জন এই হি কে জন, তাহলে জন ক্যাটিকেও ভালোবাসে, জন টিনাকেও ভালোবাসে, কিন্তু টিনাকে বেশি ভালোবাসে। এখন এখানে কোনো অ্যাম্বিগুইটি নাই। অথবা যখন আমি বলতেছি জন লাভস টিনা মোর দ্যান ক্যাটি ডাজ, এখন কি? ক্যাটিও টিনাকে ভালোবাসে, জনও টিনাকে ভালোবাসে, কিন্তু জন বেশি ভালোবাসে। বুঝছেন কি? সো এত কিছু যদি বুঝতে না চান, তাহলে আমি এর সলিউশন প্রথমেই বলে দিচ্ছি। সলিউশন কি? এই যে এই ভার্ব, এটা কি কোনোভাবে লিঙ্কিং ভার্ব? লাভস কি কোনোভাবে লিঙ্কিং ভার্ব? লাভস যদি লিঙ্কিং ভার্ব না হয়, তাহলে আমরা ধরে নিব কি যে কম্পেয়ারটা হচ্ছে অ্যাকশনের মধ্যে। সো এই লাভস এর জন্য আমার ক্যাটির পরে কিছু একটা দিতে হবে, আমরা এই জন্য ক্যাটির পরে ডাস দিচ্ছি। বুঝছেন? জি ভাইয়া। ওকে। আমি প্র্যাকটিস প্রবলেমে ভাইয়া আজকে যে পারবো না, আমার ট্যাবে একদমই চার্জ নেই। আমি চার্জে বসে এটা চার্জ দিচ্ছি, আপনারা এটা প্র্যাকটিস করতে থাকেন, আর আমি আপনাদের অ্যান্সার গুলা পুরা গ্রামার শিটের একসাথে দিয়ে দিব ইনশাল্লাহ। আমি বসতে পারতেছি না, আমার সামনে একটা ভেকেশন আছে, আমি আপনাদের গ্রামার শিটের সবগুলার অ্যান্সার একসাথে দিয়ে একটা পিডিএফ করে দিয়ে দিব। আপনারা একটু এইটা করতে থাকেন, আমি নেক্সট দিন টাইম পাইলে এইটার সেন্টেন্স কারেকশনের কিছু প্র্যাকটিস প্রবলেমে যাব সেন্টেন্স কারেকশন দেখানোর জন্য। বাট এই সেন্টেন্স কারেকশন, ইরর ডিটেকশন করতে যা যা খুঁটিনাটি লাগে আমি সব পড়াই ফেলছি। আমি আজকের ক্লাসটা ইন করতেছি, আমার এখানে চার্জ আছে 5%। ইভেন আমি চার্জে দিয়ে এটা লিখতেছি এবং এখান থেকে ওই যে ইলেকট্রিক ছোট ছোট শর্ট বের হচ্ছে।
সো আজকের ক্লাস ভাই এই পর্যন্তই। থ্যাংক ইউ। আপনাদের সাথে দেখা হবে হচ্ছে রবিবার।